আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমার হাতটা খেয়ে ফেললো, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না। ওয়েলকাম ব্যাক। শুনছো ভুতুড়ে কাহিনীর সম্পূর্ণ নতুন একটা এপিসোড। রোজকার মতো গল্পোচ্চারণে আমি সঞ্জয় তোমাদের সাথে আজও শোনাবো একটি নতুন সত্য ঘটনা। ভুতুড়ে কাহিনীতে আজ শুনবেন ভয়াল রাত্রি। শুরু হচ্ছে ভয়াল রাত্রি। পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকেই আমি এসএসসি পাস করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনাটা এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল হবে, কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। আমি একজন প্রত্যক্ষদর্শী। সালটা 1994। আমি তখন বেশ ছোট, ক্লাস 3-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, তার উপরে আমাদের বাড়ি ছাড়া আশেপাশের কোনো বাড়িতেই ইলেকট্রিসিটি নেই। বলা উচিত আমাদের আশেপাশের বেশিরভাগ ঘরই কৃষকদের। তাই সন্ধ্যা হবার পরপরই চারিদিকে শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝির শব্দ ছাড়া আর কোনো শব্দই পাওয়া যায় না তখন। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটা একতলা বিল্ডিং, একটা টিনের ঘর আর একটা রান্নাঘর। গ্রাম বলে রুমের সাথে কোনো লাগানো টয়লেট নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশবাগান, তার সামনে কিছু দূর এগোলেই দুইটা কবর। আমাদের পরিচিত কারোর না। আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকেই সে কবর দুটো সেখানে ছিল। যেদিনকার ঘটনা, সেদিন রাতে আম্মা আমাকে রাত 2টা কি 2:30টার দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাবার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে উঠানো হতো যাতে বিছানা না ভিজাই। যাই হোক, ঘুম চড়ানো চোখে আমি উঠে টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম আমার ঠিক মনে নেই, তবে কিছু সময় পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হয়ে যাই। দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার 2 বড় ভাই জলদি জলদি আম্মাকে ধরে নিয়ে ঘরে নিয়ে আসে। সে রাতে অনেক চেষ্টা করেও আমার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করে, সেই কারণে উনি প্রায় এসে ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদে রাত পার করলাম, কিন্তু আমার জ্ঞান ফিরল না। আমার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পর। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তা বললেন না। যেটুকু বললেন আবল তাবল এবং ছোট
ছোট থাকার কারণে আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না। এভাবে একদিন দুদিন করতে করতে প্রায় বছরখানে কেটে গেল। আমার বাবা আমাকে ডাক্তার, কবিরাজ সবখানে নিয়ে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমার হাতটা খেয়ে ফেললো, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না, শুধু কাঁদতাম পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন, আমার আম্মাকে দেখলেন। কবিরাজ এমনিতেই খুব কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগেরই কোনো উত্তর দিলেন না। শুধু এইটুকু বললেন একটু পায়েস রান্না করতে। তার কথা মতো পায়েস রান্না করা হলো। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকের কবরগুলোর পাশে রেখে আসলেন। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে চার কোনায় 4টা খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন। বলাই বাহুল্য, সেদিনের পর থেকে আমরা আম্মার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পেলাম। আম্মা সপ্তাহ ঘুরতে না ঘুরতেই প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর আম্মার মুখে আমরা শুনেছিলাম যে সেদিন কি ঘটনাটা ঘটেছিল। সেদিন আমি এক পাশে টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশে টয়লেটে ঢোকেন। আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর আমার টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে বাঁশঝাড় থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য যে আমাদের টয়লেটটা বাঁশঝাড়ের পাশেই ছিল। কুকুরটার সাইজ একটা 6 মাসের বাছুরের সমান ছিল। মাথায় 2টা শিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। জিহ্বাটা একেবারে বেরিয়ে আছে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে। কুকুরটা বাতাসের বেগে আম্মার সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার আম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা আর আমার মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক। আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায় ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো। এটা যখন ওনাকে জানানো হয় তখন তিনি বলেন তিনি দেখতেন সে কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে ওনার হাতটা খাচ্ছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। কিন্তু এই ঘটনা নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। আপনারা হয়তো ভাবতে পারেন গল্পটা বানানো, কিন্তু তাতে আমার কিছুই যায় আসে না। তবে যে অবস্থা আমরা 4 ভাই বোন পার করেছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এমন সময় যেন কারো কাটাতে না হয়। কারণ আম্মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন, যা শুনে প্রায় মনে হতো আম্মা হয়তো আর বাঁচবেন না। আম্মা কি কথা বলতো তা এখন আমার পুরোপুরি মনে নেই, তবে খাওয়া দাওয়ায় অনেক সমস্যা হতো, কারণ আমরা কেউই রান্না করতে পারতাম না। মহান আল্লাহর ইচ্ছায় আমার আম্মা এখন পরিপূর্ণ সুস্থ। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ ঘটনা। আমাদের আজকের ঘটনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কাছে যদি পাঠানোর মতো কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে মেল করে পাঠিয়ে দিও। মেল ঠিকানা ডেসক্রিপশন বক্সে। ভালো থেকো, সুস্থ থেকো।